রুদ্র আসিফকে ধরতে সেদিকে যেতে নাই, কারো ফুপিয়ে কান্নার শব্দে পা থেমে যায়। পেছনে ফিরে দেখে মেঘ এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। কান্নার ফলে মাঝে মাঝে শরীর ঝাঁকি দিয়ে উঠছে। শাড়ি এলোমেলো, ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট, কপালে রক্ত, ডান হাতের ব্লাউজ কিছুটা ছিঁড়ে গেছে, সেখানে নখের আঁচড়ের দাগ। পেটের দিকে নজর যেতেই চোখ সরিয়ে নেয়। রুদ্রের হঠাৎ বুকের মধ্যে ভার ভার লাগছে। এই মেয়েটির এই অবস্থা সে মেনে নিতে পারছে না। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় রুদ্র। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে কাঁদছে। হে মেঘ, কিছু হয়নি তো? আমি চলে এসেছি। মেঘ একইভাবে বসে আছে, যেন আশেপাশে খেয়াল নেই তার। রুদ্র একটা ঢোক গিলে আবার ডেকে ওঠে। মেঘ। এবার মেঘ মাথাটা তুলে রুদ্রের দিকে তাকায়। কান্নার ফলে চোখ মুখ ফুলে আছে। রুদ্র তাকে ভরসা দিতে বলে, ডোন্ট বি অ্যাফ্রেড, আই এম হিয়ার উইথ ইউ। মেঘ যেন এমনই সান্ত্বনা খুঁজছিল। বসা থেকে উঠে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। গলা ছেড়ে কাঁদছে মেয়েটি। রুদ্র বুঝতে পারছে সে তার নিজের জ্ঞানে নেই। ডান হাতটা মেঘের মাথায় রেখে তাকে শান্ত করার চেষ্টা করছে। রুদ্র বাম হাতে তার ফোনটি নিয়ে পিহুকে কল লাগায়। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। এখনই ফার্স্ট ফ্লোরের লাস্ট ক্লাসে চলে আয়, দ্রুত। বলেই কল কেটে দেয়। পিহু ভাইয়ার কথা মতো ক্লাসে আসতে তার পা স্লো হয়ে যায়। মেঘের এই অবস্থা দেখে তার ভেতর কেঁপে ওঠে। ভাইয়া ওর কি হয়েছে? রুদ্র মেঘের 2 কাঁধ ধরে নিজের থেকে ছাড়িয়ে পিহুকে ইশারা করে তাকে ধরতে। পিহু তাকে নিজের কাছে জড়িয়ে নেয়। মেঘ তখনও কাছে। রুদ্র কর্কশ গলায় বলে, ঠিকঠাক করে বাসায় পৌঁছে দিয়ে আসিস। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়, কাউকে কল লাগায়। হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হয় রুদ্র চৌধুরীর গায়ে হাত দেওয়ার? কল কেটে বড় বড় পা ফেলে চলে যায় তার উদ্দেশ্যে। এদিকে পিহু মেঘকে প্রায় আধা ঘন্টা লাগিয়ে শান্ত করেছে। অতপর মেয়েটি ভয়ে চুপসে আছে। তার শাড়ি ঠিকঠাক করে আঁচল দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর মেঘকে তাদের গাড়ি করে বাসায় ড্রপ করে দিয়ে আসে। টানা 1 সপ্তাহ মেঘ ভার্সিটি যায়নি। বাড়ির কেউ এমনিতেও মেঘের কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, তাই এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। তবে এই 1 সপ্তাহ পিহু, সুমনা, রিক মেঘের সাথে যোগাযোগ রেখেছে। আজ পিহুদের জোড়াজড়িতে যাচ্ছে সে। নিজেও চিন্তা করছে এভাবে আর কতদিন থাকবে। উল্টো নিজের লেখাপড়ার ক্ষতি। তাই সকাল সকাল হাতের কাজ শেষ করে রেডি হয়ে নেয়। হলুদ রঙের চুড়িদার পরেছে, কানে ছোট সাদা পাথরের দুল, ঠোঁটে লিপ বাম লাগিয়ে ব্যাস শেষ তার রেডি হওয়া। ভার্সিটির সামনে আসতেই ভাড়া মিটিয়ে নামতেই গেটের সামনে পিহুদের দেখা মেলে। মুখে মুচকি হাসি ফুটে ওঠে মেঘের। তাকে কমফোর্ট দিতেই তার জন্য দাঁড়িয়ে ভালোই বুঝতে পারছে। মেঘকে দেখে তারা এগিয়ে আসে। সবাই টুকিটাকি কথা বলতে বলতে ক্যাম্পাসে ঢোকে। কথায় কথায় মেঘ জানতে পারে আসিফকে নাকি কারা মেরেছে। তার বাম হাতের আঙ্গুলও কেটে ফেলেছে। আসিফের নাম শুনতেই মেঘের চোখে মুখে ঘৃণা ফুটে ওঠে। প্রথম ক্লাস শেষে স্যার যেতেই হঠাৎ সবার মোবাইলে নোটিফিকেশন আসে। মেঘরা উঠে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিচ্ছিল, তাই খেয়াল করেনি। তবে হুট করেই পুরো ক্লাসের স্টুডেন্টস তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর কী সব ফিসফাস করছিল। এসব দেখে পিহু একজনকে জিজ্ঞেস করে, আমাদের কি রূপ বেরিয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? ছেলেটি কিছুটা মজা নিয়েই বলে, এর কথায় ক্লাসের সবাই হাসতে লাগে। আরেকটি ছেলে বলে ওঠে, ক্লাসের সবাই যেন আরও মজা পেয়েছে। আবারও হেসে ওঠে। এদিকে মেঘের কিছুই বোধগম্য হচ্ছে না। কী সব বলছে এরা, সে শুধুই অবাক চোখে তাকিয়ে। রিক রেগে গিয়ে ছেলেটির কলার ধরে বলে, এই কি সব ফালতু কথা বলছিস? মুখ সামলে কথা বল। ছেলেটি নোংরা হেসে বলে। তার কথায় হোয়াটসঅ্যাপে ঢুকতেই চমকে যায় মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে। 5 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে মেঘ রুদ্রের বুকে। মেঘের সেদিনের ঘটনাটা মনে পড়ে যায়। সে ভয়ের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে কাঁদছিল। ভিডিওটা সেই মুহূর্তের, তবে মেঘ যে কাছে তা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে দুজনেই খুব ঘনিষ্ঠ মুহূর্তে। ক্লাসে কেউ হাসছে, কেউ চুপচাপ কনফিউশন নিয়ে তাকিয়ে আছে। পিহু ততক্ষণে ভিডিওটা দেখে চিৎকার করে বলে ওঠে, এই ভিডিও দিল কে? কার এত সাহস? মেঘ যেন কিছু বুঝে ওঠার আগেই বেঞ্চে ধপ করে বসে পড়ে। মুখে তার রং নেই, ঠোঁট কাঁপছে। সুমনা তখন চুপচাপ তার পাশে এসে বসে বলে, মেঘ, তুই ঠিক আছিস?
সে কোনো মতে মাথা নাড়ে, চোখ দুটো ছলছল করছে। তার মনে হচ্ছে চারপাশের মানুষজন যেন তাকে গিলে খাচ্ছে। রিক তখন ছেলেটির দিকে তেড়ে যায়। এই ভিডিও কে দিছে বল? তোদের নিজের বোন থাকলে এরকম করতি? পেছন থেকে একজন বলে ওঠে। ক্লাসের সব হাসি যেন থামে না। মেঘ হাওয়ার মতো উঠে দাঁড়ায়, কারো মুখের দিকে না তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। পিহু আর সুমনা চোখাচোখি করে তড়িঘড়ি করে তার পেছনে ছোটে। রিক দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে থাকে, তারপর সেও গজগজ করতে করতে বেরিয়ে যায়। কমন রুমে বসে আছে মেঘ। সে কখন থেকে চুপচাপ, কথা বলছে না, কিছু একটা চিন্তা করছে। পিহু মেঘের সামনে বোতল তুলে ধরে। পানি খা একটু, দম বন্ধ হয়ে আসছে তোকে দেখে। মেঘ কিছুই বলে না, চোখে কোনো আবেগ নেই, ঠোঁট দুটো শুকিয়ে আছে, ঠোঁটে লিপ বামটুকুও যেন উড়ে গেছে ততক্ষণে। হঠাৎ খুব ধীরে বলে ওঠে। আমি জানি এসব কে করেছে। সুমনা পিহু জিজ্ঞেস করে, কে? তবে মেঘ তাদের কথার জবাব না দিয়েই হুট করেই উঠে যায়। তার চোখে মুখে রাগ আর ঘৃণা স্পষ্ট। সে করিডোর ধরে হাঁটা দেয়, কাউকে খুঁজছে সে। পিছে পিছে পিহুরাও আসছে। অন্যদিকে ভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছে রুদ্র। ধূসর রঙের পাঞ্জাবি গায়ে, চোখে সানগ্লাস। তার একপাশে কয়েকজন ছাত্র, যাদের সঙ্গে মিনিট খানিক আগেই একটা ছাত্র সমাবেশ শেষ করে এসেছে। ভার্সিটিতে এতক্ষণে কী ঘটে গিয়েছে তা সম্পর্কে কোনো ধারণা নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের করিডোর থেকে ধেয়ে আসে মেঘ। তার চোখ রক্তিম। সে একদম রুদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। রুদ্রের মেয়েটিকে দেখে স্বাভাবিক লাগেনি। কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই একটা ঠাস করে থাপ্পড় পড়ে রুদ্রের গালে। চারপাশ যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ ছানা বড়া, কেউ বুঝে উঠতে পারছে না কি হলো। রুদ্র জায়গায় দাঁড়িয়ে, চোখ বন্ধ, সানগ্লাসটা মাটিতে পড়ে আছে। ব্যাপারটা হজম করতে একটা ঢোক গিলে চোখ মেলে তাকায়। তার দৃষ্টি এবার আর কোমল না, আগুনের মতো শীতল। চোখ দুটো লাল হয়ে আছে। থাপ্পড়টা যেন তার গালে না, ইগোতে লেগেছে। সে সোজা তাকায় মেঘের চোখে। চারপাশে অনেক ছাত্রছাত্রী তাকিয়ে। এমন কিছু তারাও আশা করেনি। পিহুরাও অবাক মেঘের এই কাজে, ভাবতেও পারেনি এমন কিছু করবে। পরক্ষণে মেঘ রুদ্রের পাঞ্জাবির কলার ধরে দুপা একটু উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এতে রুদ্র এক চুল পরিমাণও নড়েনি। গর্জে ওঠে মেঘ। আপনি করেছেন সব, তাই না? আমি জানি তো আপনারই কাজ। ওই দিন তো আপনি ছাড়া আর কেউ ছিল না। আপনার কি একটু লজ্জা করলো না এমনটা করতে? আপনার নিজের বোনের মুখটা একবারও চোখে ভাসলো না। আজ আমার জায়গায় যদি সে থাকতো। একে তো মেঘ সবার সামনে তাকে থাপ্পড় মেরেছে, তার উপর কলার ধরেছে। রাগে যেন রুদ্রের মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মেঘের দুই বাহু ধরেই নিজের থেকে ছাড়িয়ে পেছনের দিকে ধাক্কা মারে। হঠাৎ ধাক্কায় মেঘ পড়ে যেতে নাই, তবে পেছন থেকে পিহু সুমনা তাকে আঁকড়ে ধরে। রুদ্র রাগে গজগজ করতে করতে বলে। এমন গর্জনে মেঘ কেঁপে ওঠে। রুদ্রের এই রূপ নতুন দেখছে, খুবই ভয়ানক লাগছে তাকে। রুদ্র আবারও এক পা সামনে এসে আবারও ধমকে বলে। যদি মেয়ে না হয়ে ছেলে হতে এতক্ষণে মাটির নিচে গেড়ে ফেলতাম। তোমার ভাগ্য ভালো মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা পাইনি, নয়তো হাতটা ভেঙে গড়িয়ে দিতাম। এর মধ্যে রুদ্রের ফ্রেন্ডরা চলে আসে। পুরো ক্যাম্পাসে মোটামুটি হট নিউজ হিসেবে এটা ছড়িয়ে পড়েছে। আশেপাশে স্টুডেন্টস ভিড় জমিয়েছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সার্কাস দেখছে। তা দেখে রাহুল এক ধমকে সবাইকে নিজের কাজে যেতে বলতে সবাই ভয়ে চলে যায়। এদিকে পিহু তার ভাইয়ের রাগ সম্পর্কে জানে, তাই সে মেঘকে টানছে এখান থেকে যেতে। তবে মেঘ একটুও নড়ছে না। এতে যেন রুদ্রের রাগের পরিমাণ তরতরিয়ে বাড়ছে। কর্কশ গলায় পিহুকে বলে। তোর বান্ধবীকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরা, নয়তো যেভাবে দাঁড়িয়েছে সেভাবে আর কোনোদিনও দাঁড়াতে পারবে না। মেঘ রুদ্রের কথা কানে না নিয়েই তার চোখের সামনে হাতের অ্যান্ড্রয়েড ফোনটা ধরে, তাতে সেই ভিডিওটা প্লে করা। রুদ্র এক মুহূর্তের জন্য থমকে যায়। পরপরই মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। চড়া গলায় বলে ওঠে। কে এতটা দুঃসাহস দেখালো? কে এই ভিডিও করেছে? আরও কিছু বলতে যাবে তার আগে মেঘ রুদ্রের কথার তোয়াক্কা না করে বলে ওঠে। এখন নাটক করছেন, কিছুই জানেন না। পুরো ভার্সিটিতে ভাইরাল, সবাই বেশ মজা নিচ্ছে। তবে আপনাকে নিয়ে না, আমাকে নিয়ে। কারণ আমি মেয়ে, আমার চরিত্রে আঙুল তুলছে, মজা উড়াচ্ছে আমাকে নিয়ে। দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করে।
রুদ্র একে তো এসব সম্পর্কে কিছুই জানে না, তার উপর এই মেয়ে হুদাই তাকে ব্লেম দিচ্ছে। রাগ যেন চরম সীমা পেরিয়ে যাচ্ছে, ঝাড়ি মেরে বলে ওঠে, এই মেয়ে, আর একটা কথা বলবো তো চর মেরে গলের নকশা বদলাই দিব। দুনিয়াতে এমন বলদ দেখছো যে কাউকে ভাইরাল করতে গেলে নিজের ফেস দেখায়? মাথায় কি ঘিলু নাই? আমি যদি ভিডিও করতাম তো তোমার কাছে কে ছিল? আমার যমজ ভাই? আর আমি আমার ইমেজ নিজে ইচ্ছে নষ্ট করবো? এত বলদ পাইছো? ইডিয়েট কোথাকার। বলেই নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগে রাগ কন্ট্রোল করতে। তবে একে সামনে দেখে মনে হচ্ছে রাগ কমবেই না, তাই গটগট পায়ে সেখান থেকে চলে যায়। মেঘ চুপচাপ দাঁড়িয়ে, রাহুল ধীর পায়ে মেঘের সামনে এসে বলে, কাউকে ব্লেম দেওয়ার আগে একবার যাচাই করা উচিত সে কি আসলে কোনো দোষ করেছে কিনা। রুদ্র কিন্তু এরকম ছেলেই না যেমন তুমি তাকে ভেবেছো। আর এভাবে সবার সামনে হাত তোলা একদমই উচিত হয়নি। তার ইগো হার্ট করেছো, সাবধানে থেকো। পারলে তার কাছে মাফ চেয়ে নিও। শান্তও বলে, যে মেয়েদের অনেক রেসপেক্ট করে এইসব তার দ্বারা হবে না। যাই হোক, যে বা যারা এসব করেছে তা আমরা খুঁজে বের করবই। তবে তোমার আজকের কাজটা একদম ঠিক করনি ভরা ক্যাম্পাসে। আর কিছু না বলে তারাও চলে যায়। কোথা থেকে একটি মেয়ে এসে মেঘকে বলে টিচার্স রুমে তাকে ডেকেছে। মেঘ মাথা নিচু করেই হাঁটা দেয়, ভেতরে ভেতরে অজানা ভয়ে কাঁপছে। পেছন পেছন পিহুরাও আছে, তবে ভেতরে ঢোকেনি, বাহিরেই দাঁড়িয়ে। টিচার্স রুমের কাছে গিয়ে নক করতেই পারমিশন পেয়ে ভেতরে প্রবেশ করে। তাকিয়ে দেখে সব টিচার্সরাই এখানে উপস্থিত। সাথে সাথে রুদ্র এসে ঢোকে, তার চোখ লাল, তবে সে শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। একজন ম্যাম মেঘকে উদ্দেশ্য করে বলে, ক্যাম্পাসে পরিবেশ নষ্ট করতে এসেছো? এই মেয়ে, দেখতে তো ভদ্র ঘরের লাগে, তবে পরিবারের থেকে কি এইসব শিক্ষাই দিয়ে পাঠিয়েছে? এভাবে আরও অনেক টিচার অনেক কথাই বলছে মেঘকে, সে কিছুই বলছে না, অপমানে মাথা নিচু করে আছে, চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। রুদ্র তা দেখে বলে ওঠে, স্যার, এতে তার একার দোষ নেই, আমাদের দুজনেরই দোষ আছে। তবে কে বা কারা ভিডিওটা ভাইরাল করেছে তা আমি জানি না। রুদ্র সেদিনের আসিফের ঘটনাটা পুরোপুরি আড়াল করে যায়, কারণ এটা জানাজানি হলে মেঘের নামে আরও বদনাম ছড়িয়ে পড়বে। তখনই একজন ম্যাম রুদ্রকে থামিয়ে বলে, না রুদ্র, তুমি কেন এই দোষ নিজের কাঁধে ওঠাবে? এত বছর ধরে দেখে আসছি তোমায়, আজ অবধি এমন কোনো খারাপ রেকর্ড করনি তুমি। নিশ্চয়ই এই মেয়ে প্ল্যান করেই তোমার ইমেজ খারাপ করতে এমন করেছে, নয়তো এত ভালো উচ্চ পদের ফ্যামিলির ছেলে এমন করে না। মেঘ অবাক হয়ে মাথা তুলে তাকায়। একজন নারী হয়ে আরেকজন নারীর সম্পর্কে এমন কথা, তার থেকে বড় কথা একজন শিক্ষক হয়ে এমন ধরনের কথা তার মুখে। সমাজে কি টাকার ক্ষমতার জোরই সব? রুদ্র ছেলে আর উচ্চ পরিবারের সন্তান বলে কি সে নির্দোষ? তবে মেঘ বেশিক্ষণ অবাক হয়ে থাকতে পারল না। হঠাৎ পেছন থেকে কেউ তার চুল টেনে ধরায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে সবাই সেদিকে তাকায়। মহিলাটি তাকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে পরপর 4-5টা থাপ্পড় মারে আর বলতে লাগে, মহিলাটির কথায় সবাই বুঝে গেছে মেঘের মা এটা। অফিস থেকেই কল গেছে, তাদের আসতে বলা হয়েছে। এদিকে রুদ্র দাঁত কিচমিচিয়ে হাত মুঠ করে নেয়। মেঘে ঠোঁটের কোণা ফেটে হালকা রক্ত বেরিয়েছে, গালগুলো টকটকে লাল রং ধারণ করেছে, চুল এলোমেলো। এভাবে কেউ মারে? তবে কিছু বলতে পারছে না। একজন স্যার ওনাকে থামায়। অতঃপর মেঘকে ছেড়ে গিয়ে বসে। মিজানুর শিকদার নিজের গম্ভীর ভাব নিয়েই বসেন। হঠাৎ বলে ওঠেন, আমাদের মেয়ে কি করেছে? একজন ম্যাম বলে ওঠে, আমাদের কানে তার নামে অনেক ধরনের কমপ্লেন এসেছে। আপনাদের মেয়ে ক্যাম্পাসে এসে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, এমনকি তার এই সব কাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে আজ, যা আমাদের ভার্সিটির বাইরে গেলে এক নিমিষেই বদনাম হয়ে যেত। মেঘ অবাক নয়নে তাকায়। এসব কে বলেছে? এসব সম্পূর্ণ মিথ্যা। সে ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। তারা কি বলছে? মিজানুর সাহেব শান্ত চোখে তাকায় মেঘের দিকে। মেঘ মাথা নিচু করে নেয়, হেঁচকে তুলে কাঁদছে। সে বেশ বুঝতে পারছে সেই একটা হাত তার মাথার উপর ছিল, যেই একটা হাত তার মাথার উপর ছিল তাও সে হারিয়ে ফেলছে। এখন সে নিজেকে প্রমাণ করতে গেলেও লাভ নেই। সেই ভিডিওটা একজন দেখায়, উনি সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তবে মেঘের মা সেটা দেখে আরও তেলে বেগুনে জ্বলে ওঠেন। মেঘকে তার বড় বাবা আস্তে করে ডাকেন। মেঘ মাথা নিচু রেখে সামনে এগোয়। তিনি শান্ত সুরে বলেন,
মেঘ কি বলবে কিছুই বুঝছে না। এত কিছুর পরও তিনি তার উত্তরের আশায়, কিন্তু ওইটা সে নিজেই। তবে পরিস্থিতি তো এক ছিল না, কিভাবে বুঝাবে? আবারও তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করতেই মেঘ মাথা উঁচু নিচু করে। তা দেখে তিনি কিছু বলতে যাবেন, তার আগে মেঘের সৎ বাবা বলে ওঠে, বলেছিলাম না অন্যের সন্তান আমাদের বাড়িতে তুলবেন না, পরপরই থাকে, আপন হয় না। কেন দয়া দেখি মেয়েকে আনতে গিয়েছিলেন ভাইজান? আজ আপনারই সম্মান নিয়ে টানাটানি করছে। মিজানুর শিকদার তখন গম্ভীর স্বরে বলেন, মাহমুদা, এটা অফিস রুম, বেডরুম না। তোমার স্বামীকে চুপ করাও। তারপর তিনি স্যারদের উদ্দেশ্যে বলে, আমাদের মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার ভুল হয়েছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে রুদ্র অবাক হয়ে শুনছে তাদের কথা। সে মনে মনে ইকুয়েশন মিলাচ্ছে। উনি যদি মেঘের মা হয়ে থাকেন তবে ওনার স্বামী মেঘের বাবা, তবে তাকে অন্যের সন্তান বলল কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। তবে সে পরিস্থিতি সামলাতে বলে ওঠে, আঙ্কেল দেখুন, যেমনটা ভাবছেন তেমন কিছুই না, এতে মেঘের কোনো দোষ নেই, পরিস্থিতি এমন। তখন মিজানুর শিকদার রুদ্রের হাত ধরে থামিয়ে বলে, বাবা, তুমি ছেলে মানুষ, হাজারটা এমন কাজ করলেও তোমার গায়ে লাগবে না। তবে এখানে তোমায় দোষ দিচ্ছি না। আমার মেয়ের যদি মত না থাকতো, যাই হোক, ভিডিওটা ডিলিট করার চেষ্টা করো। মেয়ে মানুষ, এসব কলঙ্ক থাকলে কোথাও গিয়ে মাথাও ঠেকাতে পারবে না। বলেই তিনি উঠে চলে আসেন। এদিকে মেঘের মা মেঘকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পিহুরা অফিস রুমের বাইরেই ছিল, তবে হঠাৎ মেঘকে এভাবে টেনে নিয়ে যাওয়া দেখে তারাও পিছু নিতে নেয়। তবে মেঘের মায়ের এরকম রাগী রূপ দেখে তারা আর আগ বাড়ায় না। তখন রুদ্র বেরিয়ে আসে, তাকে দেখে পিহু প্রশ্ন ছড়ে, ভাইয়া ভেতরে কি হয়েছে? আর মেঘকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। যা হওয়ার হয়েছে। পরক্ষণই আবার রেগে বলে ওঠে, যে এই কাজটা করেছে তাকে যদি আমি কঠিন শাস্তি না দিই তবে আমার নামও রুদ্র না। তখনই রাহুলের কল আসে। হ্যাঁ বল। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। 2 মিনিট দাঁড়াতে বল। কল কেটে বড় বড় পা ফেলে সেদিকে যায়। আইসিটি কক্ষে এসেই দেখা মেলে রাহুল শান্তদের সাথে একটি মেয়ে দাঁড়িয়ে। সে যেতেই শান্ত বলে ওঠে, ভিডিও সব জায়গায় ছড়িয়ে দিয়ে। রাহুল বলে ওঠে, আরে দোস্ত, এই মেয়ে এসেছে। ওনা কি জানে এসবের পেছনে কার হাত আছে? আমি অনেকবার জিজ্ঞেস করলাম, তবে বারবার বলছে তুই আসলে বলবে বলছে। রুদ্র এবার গম্ভীর হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে। কে করেছে এসব? মেয়েটি মাথা নিচু করে বলে, মেঘ। রাহুল রুদ্র একসাথে চিল্লিয়ে বলে ওঠে। হোয়াট? মেয়েটি মাথা উঁচু নিচু করে, তারপর কিছু কথা বলে যা শুনে রাহুল রেগে মেগে বলে, মিথ্যে বলছো, এর পরিণতি কিন্তু ভালো হবে না। মেয়েটি ভীতু সুরে বলে। না ভাইয়া, সত্যি মেয়ে কি করিয়েছে, আমার কাছে প্রমাণও আছে। তারপর নিজের মোবাইল বের করে কয়েকটি স্ক্রিনশট দেখায়। তা দেখে রুদ্রের চেহারায় লালচে ভাব চলে আসে, চোখ লাল হয়ে ওঠে, ঠোঁট কামড়ে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে থাকে। এদিকে রাহুল যেন স্তব্ধ, সে এখনো বিশ্বাস করতে পারছে না। রুদ্র রেগে মেগে হাঁটা ধরে। ছলনাময়ী নারী, এমন নাটক! ভরা ক্যাম্পাসে আবার চর মারলে এর ফল তোমায় পেতেই হবে মেঘ, রেডি থেকো। অন্যদিকে মেঘকে বাসায় এনেই তার মা সব রাগ তার শরীরের উপর ঝেড়েছে। কেউ কিছুই বলেনি। মিজানুর সাহেবও আজ এগিয়ে আসেননি, তিনি চুপচাপ নিজের রুমে গিয়ে বসেছিলেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মাহমুদা বেগম মেঘের রুমের দরজা বাহির থেকে লাগিয়ে চলে যায়। মেঘ অঝরে কাঁদছে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, মেঘ হয়তো এতক্ষণে সেই পথই বেছে নিত। এক তো নিজের সম্মান, সাথে তার বড় বাবার, যেই মানুষটা তার জন্য লড়াই করে এসেছে, কোনো দিন কারোর সামনে মাথা নিচু করতে দেখেনি, সেই ব্যক্তি আজ সারা শরীরের ব্যথা নিয়েও কষ্ট করে উঠে বারান্দায় গিয়ে বসে পড়ে। আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। আব্বু, শুনছো? তুমি কেন চলে গেলে আমায় একা রেখে? এই দেখো, তুমি নেই বলে তোমার মেয়ের কি অবস্থা হয়েছে আজকে। আম্মু আমায় দেখতেই পারে না। আমি কি সত্যি তারই মেয়ে? মেয়েদের বুঝি সন্তানের কষ্ট সহ্য হয় না? কই, আমার মার তো আমার কষ্ট দেখি চোখেই পড়ে না। আমাকে একটু ভরসাও করলো না। জানো বাবা, তুমি চলে যাওয়ার পর থেকে মায়ের ভালোবাসা কেমন সেই স্বাদ ভুলে গিয়েছি। রিমিকে আম্মু কত আদর করে। এখনো না খেতে চাইলে পেছন পেছন দৌড়ে খাইয়ে দেয়, রাতে ভয় পেলে তার সাথে ঘুমোয়।
কোথাও যাওয়ার আগে তার কাপড় বের করে দেয়। আমি না অসহায়ের মতো তাকিয়ে দেখি। আমি কেন এসব থেকে বঞ্চিত হলাম বলো না আব্বু? হুঁ, তুমিও স্বার্থপর। আমাকে এখানে ফেলে রেখে নিজের খুব আনন্দেই আছো, জানি না, জানি তো। মেঘের আর্তনাদ শোনার কেউ নেই। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে পড়ে মেঘ। পরের দিন তার মা এক হাতে খাবার আর অন্য হাতে শাড়ি নিয়ে হাজির। আদেশের সুরে বলে, আজকে তোকে দেখতে আসবে, খেয়ে দিয়ে গোসল করে রেডি হয়ে থাকবি। এসে যদি দেখি রেডি না হয়ে, কালকের কথা মনে তো আছে? বলেই তিনি চলে যায়। তার হাতে ব্যান্ডেজ ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই চলে যান তিনি। মেঘ চুপচাপ তার কথা মতো রেডি হয়ে নেয়। সে ভালোই বুঝেছে তার ভাগ্যে এতটুকু অবধি পড়ালেখা ছিল। সময় 2:30। পাত্রপক্ষরা চলে এসেছে। মেঘকে তাদের সামনে নিয়ে যায়। মিজানুর শিকদারও নেমে আসে। কুশল বিনিময় করে বসেন তিনি। 3 জন এসেছে, 2 জন বুড়ো বুড়ি আর আরেকজন তাদের ছেলে, হয়তো দেখে বয়স 40+ মনে হচ্ছে। তিনি তাদের সাথে কথা বলেন। কথায় কথায় জানতে পারেন তাদের নাকি মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। এই শুক্রবারে বিয়ের ডেট দিতে চান। মিজানুর শিকদার হেসে জিজ্ঞেস করেন, তা না হয় হবে, তবে ছেলে কোথায়? দেখলাম তা না হয় হবে, তবে ছেলে কোথায়? দেখলাম না তো। তখনই বুড়ো মহিলা কপাল কুঁচকে বলে ওঠে। সবাই হকচকিয়ে ওঠেন। সাথে সাথে মাহমুদা বেগম তার ছোট যার দিকে তাকায়। সে তাকে টেনে নিয়ে যায় আড়ালে। এসব কি ছোট? এই আধবুড়ো বয়সের লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ওনার কথায় সে মুখ মুচড়ে বলে, এতদিন তো আশ্রিতাদের মতো আচরণ করতে মেয়ের সাথে, আর এখন আমার মেয়ে? বুঝি না বাপু তোমাদের কাহিনী। আর এই লোক আধ বয়সী তো কি হয়েছে, যেই প্রভাবশালী। বউ মারা গেছে 2 বছর হয়েছে, সম্পদের অভাব নাই, রানী করে রাখবে। মাহমুদা বেগম কিছু ইতস্ত করে বলে, তাই বলে? আরে রাখো তোমার চিন্তা। এই মেয়ে যে কাজ করেছে তা শুনে কেউ একে বিয়ে করবে? রাজি হয়ে যাও, নয়তো এর প্রভাব আমাদের রিমির উপরও পড়বে। কিছুক্ষণ পর মাহমুদা বেগম আসতেই সবার দৃষ্টি তার দিকেই। উনি হালকা হেসে বলে ওঠেন, তাহলে এই শুক্রবার এই বিয়ের ডেট ফাইনাল। মিজানুর সাহেব অবাক হয়ে বলেন, মাহমুদা, তোমার মাথা ঠিক আছে? তিনি মাথা নিচু করে বলেন, মাফ করবেন ভাইজান, তবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেই নিয়েছি। আমাকে এখন আমার মেয়ের বিষয়ে ভাবতে দিন। আপনি অনেক করেছেন তার জন্য। মেঘার মাথা তুলে তাকায় তার মায়ের দিকে। আমার মেয়ে সম্বন্ধ করাটা কেন জানি তার মুখে মানায়নি। তাচ্ছিল্যের হাসি আসে। তখনই বুড়ো মহিলা বলেন, কথাবার্তা ফাইনাল হতেই মেঘকে সেখান থেকে রুমে যেতে বলে। কিছুক্ষণ পর তার মা তার রুমে আসে। চুপচাপ তার পাশে বসে বলল, লোকটি অনেক প্রভাবশালী, তোকে রানী করে রাখবে, চিন্তা করিস না। মেঘ তাচ্ছিল্যের হাসি এসে বলে, আমার জায়গায় রিমির জন্য যদি এরকম সম্বন্ধ আসে, তাকেও দিয়ে দেবে? মাহমুদা বেগমের মুখটা চুপসে যায়। কয়েক সেকেন্ড সেভাবেই বসে উঠে চলে যায়। তিনি যেতেই মেঘ দরজা লাগিয়ে দেয়। তার ভীষণ মাথা ধরেছে, একটু ঘুমোনো দরকার। পরের দিন পিহু সুমনা ভার্সিটিতে আসে। রিকের হদিশ নেই, আর মেঘ আসবে কিনা শিওর না। পিহুর হাতে বড় ক্যাডবেরির প্যাকেট। দুজনেই খেয়ে খেয়ে গেট পেরিয়ে ঢুকছে। চুমুরে, আজকে কেমন খালি খালি লাগছে। রিকটাও লেট করছে, আর মেঘ সে কি আসবে? মনে হয় না আসবে। কালকে ওর মা যেভাবে রেগে নিয়ে গেছে, আর এই পরিস্থিতিতে কয়েকদিন না আসাই ভালো। কথা বলার মধ্যেই হঠাৎ পাথরের সাথে উষ্ঠা খেয়ে পিহুর হাত থেকে চকলেটের প্যাকেটটা পড়ে যায়। সাথে সাথে দুজনেই অসহায় চোখে একে অপরের দিকে তাকায়। পিহু আফসোস নিয়ে বলে, এই যা মাত্র 2টা বাইট দিলাম, আমার ফেভারিট চকলেট। দেখে চলতে পারিস না? তুইও তো সাথে ছিলি, বললি না? পিহুর কথায় পাত্তা না দিয়ে সুমনা ফিসফিস করে বলে, প্যাকেটটা তো পুরোটা খুলিসনি, শুধু ওপরেরটুক। এক কাজ কর, আমি আশেপাশে দেখছি, তুই তাড়াতাড়ি তুলে ফেল, নোংরা জায়গাটা ফেলে দিব। তার কথায় পিহু রাজি হয়। অনেকক্ষণ এদিক সেদিক দেখে তারা, তবে স্টুডেন্ট যাচ্ছে আসছে এসবে সুযোগ হয়ে উঠছে না। প্রায় 5 মিনিট পর একটু নিরিবিলি হতেই পিহু এদিক সেদিক তাকিয়ে চকলেটটা
শুধু হাতে নেয়। সাথে সাথে কেউ হর্ন বাজাতেই থতমত খেয়ে হাত থেকে ছুঁড়ে ফেলায় আরতা গিয়ে পড়ে সেই হর্ন বাজা গাড়ির সামনে। পিহু মাথা তুলে দেখে একটি ছেলে বাইক নিয়ে মাত্রই হয়তো এসেছে, হেলমেট পরা তাই চেহারা দেখতে পারছে না। ছেলেটি হেলমেট খুলতে খুলতে বলে, ছি ছি সিনিয়র আপু, শেষমেশ কিনা আপনি মাটি থেকে চকলেট কুড়িয়ে খাচ্ছেন। সেদিনের ছেলেটি। পিহু কি বলবে না বলবে ভেবে বলে দেয়, জি না, আমি তো এটা উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতাম। আচ্ছা তাই বুঝি, তাহলে ওই যে ডাস্টবিনে ফেলে দিন ওখানে। পিহুর মুখটা চুপসে যায়, মনে মনে গালি দিচ্ছে। এই ব্যাটা আসলো কেন? হ্যাঁ ফেলবো তো, আপনি আপনার রাস্তায় যান। পাশ থেকে সুমনা কানে কানে বলে, তোকে সিনিয়র আপু বললো কে? চুপ থাক, এখন মুখ খুলিস না। ছেলেটি বলে। আপাতত এখানেই থাকবো। পিহু আর কিছু না বলে অসহায় ফেস নিয়ে ধীরে ধীরে চকলেটের প্যাকেটটা তুলে পাশের ডাস্টবিনের কাছে যায়। সুমনা পিহু একবার চকলেটের দিকে তাকায়, আবার নিজেদের দিকে। এদিকে ছেলেটি এদের কাণ্ড দেখে হাসছে। সুমনা বলে ওঠে, থাক বোন, আরেকটা কিনে নিবনে। সেটা ফেলে যেন রাগ গিয়ে পড়ল সেই ছেলের উপর। পিহু রাগে লুক নিয়ে তার সামনে যায়। এই তোর তো সাহস কম না, আমাকে সালাম দাও নাই? ছেলেটি কিছুটা নাটকীয় ভাবে বলে, আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম, সরি সিনিয়র আপু, আসসালামু আলাইকুম। তখনই রুদ্র আসে, বাইক সাইড করে ছেলেটির কাছে যেয়ে একটা হাঁক করে তারা। তা দেখে পিহুর ভ্রু কুঁচকে যায়। রাফান রুদ্রকে উদ্দেশ্য করে বলে, শালা আসতে এত দেরি করলি কেন? একটু কাজ পড়ে গেছিল, চল। বলে যেতে নিয়েই পিহুকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করিস, ক্লাস নেই? পিহু সেসবে পাত্তা না দিয়ে তার ভাইকে পাল্টা প্রশ্ন করে, ভাইয়া ওনাকে তুমি চিনো? রুদ্র অবাক হয়ে বলে, আমার বন্ধুকে আমি চিনব না? ও তো। রুদ্রের মুখের কথা কেড়ে নিয়ে রাফান মুচকি হেসে বলে ওঠে, আই এম রাত রাফান তালুকদার, সন অফ ফারুক তালুকদার। রুদ্র পাশ থেকে বলে ওঠে, আমাদের প্রিন্সিপাল, আই মিন ফারুক আঙ্কেলের ছেলে রাফান, চিনিসনি? অবশ্য ছোট থাকতে দেখেছিস, এখন চিনার কথা না। এদিকে পিহু লজ্জায় ভয়ে ইচ্ছে করছে মাটি ঢুকে যেতে। মনে মনে নিজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। তার বাপের কলেজে তার সাথে কি ভাবটাই না নিলাম। এখন যদি ভাইয়াকে বলে দেয়, তার মজা উড়াবে। রুদ্র হঠাৎ বলে ওঠে, তোর বান্ধবীকে দেখছি না যে? না আসেনি। আচ্ছা আমাদের ক্লাস আছে, যাই। তাড়াতাড়ি কেটে পড়ে সুমনাকে নিয়ে। এদিকে রাফান মাথা চুলকিয়ে হাসে, মনে মনে আওড়ায়, নট ব্যাড। ভার্সিটি থেকে ফিরে পিহু মেঘের নাম্বারে অনেকবার ট্রাই করেছে, তবে বন্ধ দেখায়। লাস্টে সন্ধ্যার দিকে একবার কল দিতেই রিং হয়, তাই আবার কল দেয়, সাথে সাথে কল ধরে। হ্যাঁ মেঘ, তুই ঠিক আছিস? মোবাইল বন্ধ ছিল কেন? ওপাশ থেকে অপরিচিত কেউ বলে, আমি মেঘ না, রিমি। মেঘের ফোন আমও নিয়ে নিয়েছে, তাই বন্ধ ছিল। ও মেঘের কাছে একটু মোবাইল দেওয়া যাবে? কেন? একটু কথা ছিল। যা বলার আমাকে বলো, মেঘকে ফোন দেওয়া নিষেধ। পিহু বেশ বুঝতে পারছে মেয়েটা হেব্বি শয়তান, তাই বাধ্য হয়ে তাকেই প্রশ্ন করে, মেঘ ক্লাসে আসবে কবে থেকে? পিহুর কথায় মেয়েটি হাসতে শুরু করে। পিহু কিছুটা থতমত খেয়ে যায়। মেয়েটি মজার ছলে বলে, মেঘের আজ গায়ে হলুদ, কাল বিয়ে, তারপর বুড়া জামাইয়ের সেবা করতে করতে জীবন পাবে, লেখাপড়ার সব শেষ। পিহু চমকে উঠে, বিয়ে মানে কি? কি বলছো, মেঘের বিয়ে মানে? হ্যাঁ, 40 বছরের এক লোকের সাথে। পিহু অবাক হয়ে যায়। তুমি কি মজা করছো? মেঘকে বাপের বয়সী লোকের সাথে বিয়ে দিবে নাকি? রিমি কিছুটা ব্যঙ্গ করে বলে, যেই আকাম করেছে, তারপরে এই বিয়ে যে করতে পারছে সেটাই তার কপাল। বলেই খটকেরে কল কেটে দেয়। পিহু সিঁড়ি বেয়ে নামছিল, লাস্ট সিঁড়িতে হঠাৎ স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়, তবে রুদ্র এদিকে আসছিল, তাকে ধরে ফেলে। দেখে চলতে পারিস না? হিরো আলমের কথা পরে ভাবলেও চলবে। ভাইয়ের কথায় পাত্তা না দিয়েই পিহু মন খারাপ করে বলে, জানো ভাইয়া, মেঘকে আর পড়তে দিবে না, বিয়েও ঠিক করে ফেলেছে, তাও এক 40 বছরের লোকের সাথে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, সে রাজি বিয়েতে? কল করেছিলাম, তার ছোট বোন তো বলল রাজি। রুদ্র মনে মনে আওড়ায়, নিশ্চয়ই টাকা আছে তাই রাজি। রুদ্র বলে, কবে? শুক্রবারেই বিয়ে। রুদ্র চমকে যায়।
কালকে? হ্যাঁ। রুদ্র হালকা হেসে চলে যেতে নেয়, তবে কিছু একটা মাথায় আসতেই পিহুকে জিজ্ঞেস করে, পিহু, ভাইয়া। ওই দিন অফিসে যারা এসেছিল তারা কি মেঘের আসল বাবা মা না? মা আসল, তবে বাপ না। মেঘের বাবা সে ছোট থাকতে মারা যায়, আর কয়েক বছর পর মেঘের মা এই লোককে বিয়ে করেন। ও আচ্ছা, শোন, তুই যে ফেস প্যাক ইউজ করিস আমাকেও একটা লাগিয়ে দিস তো। রুমে যাচ্ছি, ফার্স্ট আসবি। পিহু অবাক হয়ে যায়। ভাইয়াকে কি ভূতে ধরলো নাকি? অন্যদিকে মেঘের গায়ে হলুদ, যদিও অনুষ্ঠান করছে না, তবে ঘরোয়াভাবে তাকে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দেওয়া শেষ করে হাতে একটু মেহেদিও দিয়ে দেয়। এদিকে মেঘ রোবটের মতো যা করাচ্ছে তাই করছে, কিছুতে বাধা দিচ্ছে না। তার চোখে মুখে না আছে খুশির ঝলক, না আছে কষ্ট, অনুভূতি শূন্য সে। এসব শেষ হতেই মেঘকে রুমে পাঠিয়ে দেয় গোসলের জন্য। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, সে নিজেই বলে ওঠে, বাহ, হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে তোকে মেঘ, বউ লাগছে। পরক্ষণেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে। একটা মেয়ের বিয়ে স্বামী নিয়ে কত স্বপ্ন থাকে, আমারও তো ছিল। তবে এমনটা হলো কেন? আমার দোষটা কি? মেয়ে হয়ে জন্ম নেয়া? গুটি গুটি পায়ে বারান্দায় যায় মেঘ, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখো তো আব্বু, তোমার লিটল প্রিন্সেসকে বউ সাজে কেমন লাগছে। জানো, আজ আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আমি না ভেবে রেখেছি এই বাড়ি থেকে একবার বের হলে আর পা রাখবো না। আর ভবিষ্যতে আমি যদি মেয়ের মা হই, তাকে এত ভালোবাসা দিয়ে রাখবো যে সে সবাইকে বলবে, মা, মাই মাম্মাম ইজ দ্য বেস্ট মাম্মাম। আমি যা কষ্ট সহ্য করেছি তার তিল পরিমাণও তাকে পেতে দিব না। একরকম একা একা আরও কিছু এরকম একা একা আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসে। গোসল ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়। চোখটা বন্ধ করতে হঠাৎ রুদ্রের হাসি খুশি মুখটা ভেসে ওঠে, সাথে সাথে চোখ খুলে ফেলে। বুকের মধ্যে ব্যথা শুরু হয়। সে বুঝছে না এমন কেন হচ্ছে। সেভাবেই বাকি রাতটা কাটে তার। সকাল থেকেই শিকদার বাড়িতে রান্নার তোড়জোড়। 11টার দিকে দুজন পার্লারের মেয়ে এসে মেঘকে বরপক্ষ থেকে দেওয়া শাড়ি গহনা পরিয়ে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েগুলো বলে, মেঘ তাদের কথা শুনতেই তাচ্ছিলের হাসি ফুটে ওঠে মুখে। তারা চলে যেতেই পিহু সুমনাদের কথা ভীষণ মনে পড়ছে। মাঝে মাঝে বলতো, মেঘ তোর বিয়েতে আমি সুমনা রিক্স সেম পরবো আর ডান্সও শিখে রাখছি। হঠাৎ তাদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। তখনই মাহমুদা বেগম হাতে একটা খাবারের প্লেট নিয়ে হাজির হয়। মেঘের পাশে বসে এক লোকমা ভাত তার মুখের সামনে ধরে। মেঘ যেন স্বপ্ন দেখছে। অবাক হয়ে তার মায়ের মুখের দিকে তাকায়। তিনি ইশারা করে মুখে নিতে, সেও হা করে খেয়ে নেয়। মেঘ যেন অবাকের চরম সীমানায়। এটা কি কোরবানির আগের যত্ন? চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, সাথে সাথে তা মুছে নেয়। যেই উছিলাই হোক, মায়ের হাতে তো খেতে পারছে। খাওয়া শেষে মেঘ বলে, মা, আমার মোবাইলটা একটু দিবা? সাথে সাথে তিনি রুক্ষ কণ্ঠে বলে, কেন? মোবাইলে কি? কোনো মোবাইল দেওয়া যাবে না, বিয়ের পর যা ইচ্ছা করিস। বলেই হনহনিয়ে বেরিয়ে যায়। 1টার দিকে পাত্রপক্ষ চলে আসে। এদিকে মেঘের ভেতরে ভেতরে ভয় আর খারাপ লাগা বাড়ছে। তার এখন ইচ্ছে করছে পালিয়ে যেতে। এতক্ষণ যা চিন্তা ছিল সব বদলে যাচ্ছে সময় যত এগোচ্ছে। এমন বাবার বয়সী লোককে বিয়ে করবে মানতে পারছে না। পাত্রপক্ষ থেকে 20 জন এসেছে। কয়েকজন মহিলা এসে মেয়েকে কয়েকবার করে দেখে গেছে। হঠাৎ দুটো মেয়ে এসে মেয়েকে নতুন মা বলে সম্বোধন করে। সে চমকে তাকায়। ক্লাস 10-এ পড়া একটি মেয়ে, আরেকজন হয়তো 6-7 হবে। মেয়েগুলো বকবক করছিল দেখে একটি মহিলা তাদের সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেঘের ডাক পড়ে। নিতে আসেন মাহমুদা বেগম। কাজী চলে এসেছে। মেঘের যেন পা আটকে আছে, সে হাঁটতেই পারছে না। বারবার ইচ্ছে করছে ছুটে কোথাও পালিয়ে যেতে, তবে এখন কিছুই করার নেই। মায়ের সাথে ধীরে ধীরে নেমে আসে। বরের রূপে সেই আধবুড়ো লোকের পাশে মেঘকে বসিয়ে দেয়। লোকটি দাঁত বের করে হাসছে। পান খাওয়ার ফলে লাল লাল দাঁত স্পষ্ট। মেঘের গা গুলিয়ে ওঠে, সাথে সাথে চোখ সরিয়ে নেয়, নিজেকে একদম গুটিয়ে নেয়।
কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রিমিকে পাঠায় কে আসলো দেখতে। সে দরজা খুলতেই থম মেরে দাঁড়িয়ে থাকে। সামনে সুদর্শন এক পুরুষ, ব্ল্যাক কোট প্যান্ট পরে ফর্মাল লুক। রিমি বড়সড় ক্রাশ খেয়ে বসে আছে, চোখ বড় বড় করে সামনে ছেলেটিকে পর্যবেক্ষণ করে। তা দেখে ছেলেটি কিছুটা বিরক্ত হয়ে বলে, দেখা শেষ হলে সামনে থেকে সরবেন। রিমির ঘোর কাটে, তবে কনফিউজড নিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? রুদ্র চৌধুরী। বলেই পাশ কাটিয়ে ঢুকে পড়ে পেছন পেছন রাহুল, শান্ত, সান্ডাও প্রবেশ করে। সবার হাতেই কিছু না কিছুর ব্যাগ। হঠাৎ এতজনের আগমনে ড্রয়িং রুমের সবাই বিয়ে পড়ানো রেখে তাদের দিকে তাকিয়ে। মেঘও অবাক হয়ে তাকিয়ে আসে, মনে মনে ভাবছে উনি এখানে কি করছেন। রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, রুম ডেট করলে আমার সাথে, আর বিয়ে করছো আরেকজনকে। দিস ইজ নট ফেয়ার জান। মেঘ বিস্ফোরিত নয়নে তাকায় রুদ্রের দিকে। কী সব বলছে সে? তবে এই কথাটি যেন সেকেন্ডের মধ্যে বোমার মতো ফেটে গেছে। সবাই চমকে ফুসুর ফুসুর করছে মেঘের চরিত্র নিয়ে। মিজানুর সাহেব দ্রুত উঠে রুদ্রের সামনে গিয়ে বলে, কী সব বলছো বাবা? আগে বসি, তারপর বাদবাকি বলছি। বলে মেঘের সামনে গিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলে, এই আঙ্কেল, অন্য জায়গায় গিয়ে বসেন। লোকটি আঙ্কেল বলায় মুখটা চুপসে যায়। চুপচাপ মেঘের পাশ থেকে উঠে পড়ে আর রুদ্র খপ করে বসে পড়ে মেঘের পাশে। সোফায় হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসে। ছেলেপক্ষ থেকে একজন রেগে বলে ওঠে, পাশ থেকে আরেকজন বলে, এরকম কটাক্ষ করে কথা বলছে একের পর এক, বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। তা দেখে মাহমুদা বেগম সামলানোর চেষ্টা করছে, তবে শোনেননি কেউ কিছু। যা নয় তাই অপমান করে চলে যায় তারা। এদিকে মেঘ পাথর হয়ে বসে আছে, শান্ত স্বরে রুদ্রকে প্রশ্ন করে, আমি এই বিয়ে করব না। রুদ্র কোনো উত্তর দেয় না, শুধু মুচকি হেসে একটি চোখ টিপ মারে। মাহমুদা বেগম তো রেগে মেগে তেড়ে আসেন, রুদ্রকে উদ্দেশ্য করে বলে, তোর জন্য বিয়েটা ভেঙে গেল। রুদ্র ইনোসেন্ট ফেস করে বলে, তাহলে আমি ফিক্স করে দিচ্ছি। মানে সিম্পল, আমি মেঘকে বিয়ে করব। মেঘ সহ রাহুল, শান্ত, শায়ন সবাই চমকে যায়। রাহুল ফট করে বলে ওঠে, তুই মেঘকে বিয়ে কর। প্ল্যান তো ছিল জাস্ট বিয়ে ভাঙার। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এখন প্ল্যান চেঞ্জ করলাম। বলেই সোফার পাশে রাখা কয়েকটা প্যাকেট বের করে মাহমুদা বেগমের হাতে ধরিয়ে দেয়। নিন শাশুমা, আপনার মেয়েকে এগুলো পরিয়ে দিন। অন্যের দেওয়া সস্তা কাপড়ে বউ তুলে নিতে পারবো না। মেঘ সাথে সাথে বলে ওঠে, এই আপনার কি মাথা ঠিক আছে? মাহমুদা বেগম রেগে মেঘকে থাপ্পড় মারে, বলতে লাগে, নষ্টামি করতে পারো, বিয়ে করতে পারবে না। আর কিভাবে আমাদের পরিবারের মাথা ছোট করবি? এক্ষুনি বিদায় হবি এ বাড়ি থেকে। বলেই তার হাত টেনে নিয়ে যায়। পিছু পিছু রিমিও যায়। ব্যাগ খুলতেই দেখতে পায় অনেক সুন্দর ব্রাইডাল লেহেঙ্গার সাথে অনেক জুয়েলারি। তা দেখে রিমি অবাক হয়ে যায়। মা কি দামি দামি জুয়েলারি, এই লেহেঙ্গার দামও অনেক। ছেলে পররাষ্ট্র মন্ত্রীর ছেলে, বাপের টাকা আছে, বড় জায়গা দেখে শরীর বিলিয়ে দিয়েছে এই মেয়ে। এমন মেয়ে যে আমি পেটে ধরেছিলাম, আগে জানলে জন্মের পর নুন খাইয়ে মেরে ফেলতাম। মায়ের মুখে এমন কথা শুনে মেঘ নিজেকে শক্ত করে রেখেছে। তাদের সামনে আর এক ফোঁটাও পানি ফেলবে না। এদিকে রিমির মনে চলছে অন্য কাহিনী। মেঘকে আবার রেডি করিয়ে আনে। নিচে নামতে রুদ্র সেদিকে তাকাতেই একটুর জন্য থমকে যায়। লাল টুকটুকে বউ, চোখ ফেরানো মুশকিল। তবে রাহুলের ডাকে ভাবনা থেকে বের হয়। রুদ্র ভ্রুকুচকে বলে, ওয়াই? রুদ্র কিছু বলতে যাবে তার আগে মেঘকে এনে তার পাশে বসিয়ে দেয়। রুদ্র আর রাহুলের কথায় পাত্তা দেয় না। এদিকে কাজে বিয়ে পড়ানো শুরু করে। রাহুল অসহায় চোখে তাকিয়ে মেঘের দিকে। তার ভীষণ কষ্ট হচ্ছে। সে কি মেঘকে হারিয়ে ফেলছে? সে তো মেঘকে নিয়ে ছোট একটা সংসারও চিন্তা করে ফেলেছে। তবে রুদ্র সাথে সাথে বলে ফেললেও মেঘ একটু লেট করে কবুল বলে। বিয়ে পড়ানোর পর কাজী বলে ওঠে। সাথে সাথে রুদ্র উঠে দাঁড়ায়, মাহমুদা বেগমকে উদ্দেশ্য করে বলে, কিছুক্ষণ আগে মেঘের উপরে হাত তুলেছেন, তখন কিচ্ছু বলেনি, কারণ অধিকার ছিল না। তবে এবার আমার পুরো অধিকার আছে। নেক্সট টাইম আমার বউয়ের গায়ে কেউ হাত তুললে তার হাত মোচড়ে দিতে একবারও ভাববো না। মাহমুদা বেগম থতমত খেয়ে যায়। রুদ্র আর 1 মিনিটও দাঁড়ায় না, মেঘের হাত ধরে হাঁটা দেয়।
লেহেঙ্গার জন্য হাঁটতেও পারছে না মেঘ। তা দেখে কিছু না বলেই কোলে তুলে নেয়। মেঘ হঠাৎ এমন কাজে পড়ে যাওয়ায় ভয়ে গলা চেপে ধরে। মেঘকে এনে গাড়িতে বসিয়ে সেও ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে যাবে, আচমকা মেঘের দিকে রুদ্র ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। মেঘ ভয়ে আরও পিছিয়ে যেতে গিয়ে একদম সিটের সাথে লেগে যায়। রুদ্র একদম তার সাথে, তাদের মাঝে এক আঙ্গুলের ব্যবধান হবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন? রুদ্র এক পলক তার মুখের দিকে তাকিয়ে পাশ কেটে সিট বেল্টটা নিয়ে লাগিয়ে দিয়ে বলে, তোমার মাইন্ড তো হেভি খারাপ। হোয়াটএভার, আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। মেঘ কিছুটা লজ্জা পেয়ে যায়। গাড়ি চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর মেঘের নাক টানার শব্দে পাশে ফিরে তাকায়। দেখে মেয়েটি কাঁদছে, তবে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করছে। রুদ্র বিরক্ত নিয়ে বলে, যা প্ল্যান করেছিলে সেই অনুযায়ী তো হলো, তাহলে আবার কাঁদছো কেন? মেঘ কান্না থামিয়ে অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। হ্যাঁ, নাটক, এখন কিছুই জানে না। বলেই গাড়ি চালানোয় মনোযোগ দেয়। চৌধুরী বাড়িতে গাড়ি ঢুকতেই নেমে পড়ে। মেঘও নেমে আসে। তার হালকা হালকা ভয় হচ্ছে। রুদ্র এগিয়ে যায়, তার পিছু পিছু মেঘও। কলিং বেল বাজাতে আসমা খালা দরজা খোলেন। রুদ্র আর তার পাশে বউ বেশে কাউকে দেখে সে চমকে যায়। জিজ্ঞেস করে, রুদ্র বাবা, এটা কেডা? রুদ্র ভাবলেশীনভাবে বলে, আমার বউ। কথাটি শুনতেই মহিলা চিল্লিয়ে সবাইকে জড়ো করে ফেলে। রুদ্রের মা দ্রুত আসে। কি সমস্যা আসমা? বাড়িতে কি ডাকাত পড়েছে ভয়ে চেঁচাচ্ছিস? রুদ্র বাবাই বিয়া করে বউ আনছে। ম্যাডাম গো দেখেন, রুদ্র বাবাই বিয়া করে বউ আনছে। তার কথায় এবার সবাই দরজার দিকে তাকাতেই সবাই চমকে যায়। পিহু এসব চেঁচামেচি শুনে নিচে নেমে আসে। দরজার দিকে তাকাতেই সে নিজেও টাসকি খেয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে দৌড়ে যায়। ভাইয়া মেঘ এখানে? মেঘের না আজ বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছে। তো ও এখানে কি করছে? জামাইয়ের বাড়ি থাকার কথা না? তো জামাইয়ের বাড়িতেই তো এসেছে। এবার রুদ্রের মা বলে ওঠে, এটা তো পিহুর ফ্রেন্ড। তুমি কি মজা করছো রুদ্র? মা, মজা করতে যাবো কেন? আমি ওকে বিয়ে করেছি, বিয়ে করা বউ আমার। তখন সামিয়া বলে ওঠে, রুদ্র ভাইয়া, তুমি এমনটা করতে পারো না। রুদ্র ভ্রুকুচকে তার দিকে তাকায়। এদিকে মেঘ ভয়ে রুদ্রের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। নীরবতা ভেঙে রুদ্র বলে, আমি কি করতে পারি না পারি তা আমি ভালো জানি। তা ভেতরে কি আসতে দিবা? পা ব্যথা হয়ে আছে। বলে নিজেই ভেতরে ঢুকে যায় মেঘের হাত ধরে। এদিকে রুদ্রের মা বলে ওঠে, আমি এই বিয়ে মানি না রুদ্র। আমি কিন্তু ফাজলামি করছি না। বিয়ে কি ছেলে খেলা মনে হয় তোর কাছে? না। তো তুই না জানিয়ে হঠাৎ বউ নিয়ে আসলি, এসব কোন ধরনের কাজকর্ম? আম্মু। কিসের আম্মু? আমাদের না জানিয়ে বিয়ে করে বউ তুলে আনবি? আমরা কি মারা গেছি নাকি বড় হয়ে গেছিস এখন আর মা বাবার দরকার নাই? তোর আব্বু আসলে তখন কি বলবি একমাত্র আদরের ছেলের এমন কাজ ঘটিয়েছে? তাহিরা বেগম পাশ থেকে বলেন, আহ ভাবি থাক, ছেলেটার সাথে চিল্লিয়ে কি হবে, যা করার তো করেই ফেলেছে। পাশ থেকে রুদ্রের দাদিও বসতে বসতে বলে ওঠে, যে যাই করুক, আমার কিন্তু রুদ্রের বউকে অনেক পছন্দ হয়েছে। রুদ্র কিছু একটা ভেবে মেঘকে বলে, যাও বড়দের সালাম করো। রুদ্রের কথা মতো এগিয়ে যায় সালাম করতে। মুখে করবে না পায়ে ধরে করবে সে বুঝে উঠছে না। মুখে বললে যদি আবার রেগে যায়, তাই পায়ে ধরতে যায়। সাথে সাথে রুদ্রের মা দুই বাহু ধরে আটকে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, পায়ে ধরে সালাম করতে নেই জানো না? মুখে বললেই হয়। ওনার কথায় সবাইকে মুখেই সালাম করে। এদিকে রুদ্র ভাবলেশীনভাবে তার ঘরের দিকে হাঁটা দেয়। মেঘ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। এতক্ষণ এত ভারী লেহেঙ্গা পরে দাঁড়ানোর ফলে পা ব্যথা করছে, কিন্তু ভয়ে কাউকে বলতেও পারছে না। সিদ্দিকা বেগম রাগী চোখে মেঘের দিকে তাকায়। তার দাঁড়িয়ে থাকা দেখে সে বুঝতে পারছে কষ্ট হচ্ছে, তাই কর্কশ গলায় বলে ওঠে, পিহু, তোর বান্ধবীকে আমার রুমে নিয়ে আয়, লেহেঙ্গা পরে থাকতে পারছে না হয়তো। বলে হনহনিয়ে নিজের রুমের দিকে পা বাড়ান তিনি। বাকিরা মুচকি হেসে ওঠে। রুদ্রের দাদি বলেন, শোনো মেয়ে, তোমার শাশুড়ি হঠাৎ বিয়ে মানতে পারছে না। একমাত্র ছেলের বিয়ে এইভাবে হলেই কেই বা মানবে? তবে আমার বৌমা কিন্তু খারাপও না।
এই যে আমরা এতক্ষণে খেয়ালও করলাম না যে তোমার অসুবিধা হচ্ছে কি না। তবে সে রাগের মাঝেও ঠিকই খেয়াল করেছে। আর মন খারাপ করো না, একটা দুইটা বকা দিলেও সে তোমার মায়ের মতনই, সব ঠিক হয়ে যাবে। এখন থেকে এটা তোমারও পরিবার। মেঘ মাথা উঁচু নিচু করে বুঝায় সে বুঝেছে। তারপর পিহুর সাথে চলে যায় তার শাশুড়ির রুমে। আর এদিকে কেউ একজন মেঘকে দেখে রাগে ফুলছে। মেঘকে দেখে সিদ্দিকা বেগম তার আলমারি খুলে খয়েরি রঙের একটি শাড়ি বের করে। এক কাপড়েই তো নিয়ে এসেছে, সাথে আর কিছু আনেনি, তাই আপাতত এই শাড়িটা পরো। আমার অনেক আগের শাড়ি, ব্লাউজ ফিটিং হবে তোমার। তোমার কাপড় কাল বানাতে দিব। তার কথায় মেঘ শুধু মাথা নাড়ায়। তা দেখে তিনি ভ্রু কুঁচকে বলে, কথা বলতে পারো না, খালি মাথাই নাড়াচ্ছ সেই তখন থেকে। মেঘ ভয়ে ভয়ে বলে, সরি আন্টি। আন্টি বলায় তিনি আরেকটা ধমক দিয়ে ওঠেন। মা কি শেখায়নি বিয়ের পর শাশুড়িকেও মা বলে ডাকতে হয়? এরপর থেকে আম্মু বলে ডাকবা। আর নাও ব্লাউজ, আর এইটা পরে আসো, শাড়ি পরিয়ে দিচ্ছি। শাশুড়ির কথায় মেঘের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তারপর ব্লাউজ পেটিকোট পরে আসতেই তিনি সুন্দর করে শাড়ি পরিয়ে দেন। তার নিজের আলমারি খুলে অনেকগুলো জুয়েলারি বক্স বের করেন। একটা একটা খুলে রাখেন, সবগুলোতেই সোনার জুয়েলারি। প্রথমে একজোড়া সোনার বালা নিয়ে মেঘের হাতে পরিয়ে দেন। তারপর চিকন গলার হারের সাথে কানের দুলও পরিয়ে দেন। এসব পরিয়ে দিচ্ছে দেখে মেঘ বলে ওঠে, মা এত কিছু দরকার নেই। তিনি চোখ পাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বড় ছেলের বউ হয়েছো, এগুলো পড়তেই হবে। এখানে তো অল্প, আমার ছেলের বউয়ের জন্য আরো অনেক কিছু গুছিয়ে রেখেছি। আপাতত এগুলো কানে গলায় পরে থাকবে। মেঘকে রেডি করে মাথায় ঘোমটা দিয়ে নিজেই তাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবাই তাকে দেখে বেশ প্রশংসা করছে। সবার সাথেই টুকটাক কথা বলছে মেঘ। তার ভীষণ ভালো লাগছে তাদের সাথে। এরকম একটা পরিবার সে চেয়েছিল, কিন্তু রুদ্র তার বিয়ে ভেঙে তাকে কেন বিয়ে করলো সেটাই তার অজানা। তবে সামিয়ার এসব একদম ভালো লাগছে না। মেঘের দিকে রাগি চোখে তাকিয়ে তবে কিছু বলতে পারছে না। হঠাৎ রুদ্র উপর থেকে চিল্লিয়ে বলে, একটা কফি পাঠাও আমার রুমে। সাথে সাথে সামিয়া উঠে রান্নাঘরে চলে যায়। 5 মিনিটের মাথায় কফি হাতে রুদ্রের রুমের দিকে যেতে লাগে। ব্যাপারটা মেঘ খেয়াল করলেও তেমন পাত্তা দিল না। বোন হয়, দিতেই পারে। এভাবেই কিছুক্ষণের মধ্যে রুদ্রের বাবা চাচাও চলে আসে। এরশাদুল চৌধুরী রেগে মেগে বলছেন, আমার একটা ফিটনেস আছে, কাল কেউ যদি জানতে পারে তাহলে কি উত্তর দিব? রুদ্র আপিল খেতে খেতে নেমে আসে। তার বাবার কথায় সে বলে ওঠে, বলবা ছেলেদের কুলবাস দিয়ে হচ্ছিল না, বউয়ের দরকার ছিল ইমার্জেন্সি, তাই কাম করে ফেলেছে একাই। উপস্থিত সবাই লজ্জায় পড়ে যায়। এই ছেলের কথা ঠিক নেই। সিদ্দিকা বেগম রেগে মেগে বলেন, ছেলেটা হয়েছে একদম তোমার মতোই, লাগাম ছাড়া। এরশাদুল চৌধুরী কড়া গলায় ছেলেকে বলেন, তোমার যদি তাকে পছন্দ হয় আমাদেরকে বলতে, আমরা পারিবারিকভাবে এগুতাম। এভাবে তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র বলে ওঠে, বারে, তুমি যখন আমার মাকে ভরা বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করতে পারলে, আমি ছেলে হয়ে এতটুকু করবো না? ছেলের কথা একদম চুপসে যায় তিনি। বাকিরা মুখ টিপে টিপে হাসছে। এনামুল চৌধুরী বলে ওঠেন, ভাইজান, যা হওয়ার তো হয়েছে, এখন চিল্লালে তো আর চেঞ্জ করা সম্ভব না, মেনেই নিন। এরশাদুল চৌধুরী গলা ছেড়ে ওঠেন। যেতে যেতে বলে যায়, বিয়ে যখন করেই ফেলেছ, এখন কোম্পানিতে জয়েন হও। বউ সামলানো এত সহজ না। আর অনুষ্ঠান করে অ্যানাউন্স করা হবে বিয়ের খবর, আর এর মধ্যে নিজেদের মধ্যেই থাকা। তার কথায় সবাই বুঝে যায় সেও মেনে নিয়েছে। রুদ্রের বাবা যেতেই রুদ্র বেরিয়ে যায় গাড়ি নিয়ে। এদিকে রুদ্রের দাদি শামসুলকে ডেকে বলেন, যা ফুল দিয়ে আমার নাতের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিবি। সেও মাথা নেড়ে জি ম্যাডাম বলে চলে যায়। রাত 9টার দিকে সবাই খাওয়া দাওয়া করে ফেলে, রুদ্র বাদে, কারণ সে এখনও আসেনি। খাওয়া দাওয়ার পার্ট
চুকতেই মেঘকে তার শাশুড়ি তার লাল একটা বেনারসি পরিয়ে বউ সাজিয়ে দেয়। তারপর পিহুকে আর সামিয়াকে দিয়ে রুদ্রের রুমে পাঠিয়ে দেয়। তবে সামিয়া বেশিক্ষণ থাকেনি, দিয়েই চলে আসে। পিহু কিছুক্ষণ মেঘের সাথেই থাকে, তবে পরে মায়ের ডাকে যায়। রুদ্র বাসায় আসতেই তার মা খাবার বেড়ে দেয়, তবে সে বাইরে থেকে খেয়ে এসেছে বলে আর খায়নি। সোজা নিজের রুমের দিকে হাঁটা দেয়। রুমের সামনে আসতেই ভ্রু কুঁচকে যায়। পিহু তাহমিদকে গার্ডদের মতো দাঁড়িয়ে পাহারা দিতে দেখে বলে, কিরে তোরা এখানে কি করিস? রুদ্রকে দেখা মাত্রই পিহু লাফিয়ে ওঠে। ভাইয়া জলদি 5,000 টাকা দাও, নয়তো বাসর ঘরে ঢুকতে দেব না। রুদ্র কোমরে হাত দিয়ে বলে, বাসঘরে ঢুকতে এত টাকা দিতে হয়? কোন নিয়মে লেখা আছে? তাহমিদ বলে, ভাইও তুমি কিন্তু এত কিপটে না, সো ডোন্ট বিহেভ লাইক এ কিপটে। টাকাটা দিয়ে দাও। আর টাকা না দিলে? পিহু ভাব নিয়ে বলে, না দিলে আবার কি, ঘরের ভেতর ঢুকতে দেব না। রুদ্র পেছন ফিরে যেতে যেতে বলে, আচ্ছা ঢুকলাম না ঘরে, আজ ছাদের রুমে ঘুমাবো, গুড বাই। রুদ্রকে চলে যেতে দেখে তারা থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে দুই ভাই বোন দুই হাত ধরে ভাইয়া প্লিজ কম হলেও 1,000 টাকা দাও। আটকায়। রুদ্র ভাব নিয়ে বলে, নো। আচ্ছা 500 টাকা অন্তত। দেখি সাইড দে, ঘুমাবো, সাত দরজা লাগিয়ে ফেলবে। পিহু মুখটা চুপসে বলে, আচ্ছা 100 টাকাই দাও, এতক্ষণ যে দাঁড়িয়ে আছি পায়ে ব্যথা করছে। টাকাটাই দিয়ে নিজের ঘরেই যাও। আবায়ানা উঠ পাহাড়কে নিচে নে, ধর আর ভাগ এখান থেকে। রুদ্র দরজা খুলে ঘরে ঢুকতে চমকে যায়। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। বিছানা পুরোটা ফুল দিয়ে সাজানো। বিছানার মাঝে ঘুমটা দিয়ে মেঘ বসে আছে। রুমে ড্রিম লাইট জ্বালানো, আবছা আলোয় বেশ রোমাঞ্চকর হয়ে আছে মুহূর্ত। রুদ্র ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, তবে মেঘের কোনো সারা শব্দ নেই। রুদ্র যে আসলো নড়াচড়াও নেই, তাই সে আরেকটু এগিয়ে বিছানার সামনে গিয়ে দুই হাত আড়াআড়িভাবে গুজে দাঁড়িয়ে পড়ে। তারপর কিছু একটা ভেবে ঘুমটা উঠাতে হাত বাড়ায়। এদিকে মেঘ অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখ লেগে যাচ্ছে। হঠাৎ আবছা আলোয় কালো ছায়া তার উপর পড়ায় ঘুম উবে যায় মেঘের। এমনিতেই সে ভূতে বিশ্বাসী, ঘুমটার জন্য দেখতেও পাচ্ছে না। হঠাৎ সেই ছায়াও আরও সামনে আসছে দেখে সাথে সাথে এক চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। এমন চিৎকার শুনে রুদ্র তাড়াতাড়ি মেঘকে টান মেরে বসিয়ে তার মুখ চেপে ধরে। আজব, এইভাবে চিল্লাচ্ছ কেন? বাড়ির সবাই ভাববে বাসর ঘরে ঢুকতে না ঢুকতে কাম সেরে ফেলেছি। রুদ্রের কথায় চোখ খুলে তাকায় মেঘ, দেখে এটা রুদ্র, কোনো ভূত না। তা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে এভাবে মুখ চেপে ধরায় ছটফট শুরু করে। তা দেখে রুদ্র তাকে ছেড়ে দেয়। মেঘ হাঁপিয়ে বলে, আপনার এতক্ষণ লাগলো আসতে? সেই কখন থেকে অপেক্ষা করছি। রুদ্র কিছুটা মেঘের দিকে ঝুঁকে লুচু হাসি দিয়ে বলে, আমায় ছাড়া একটুও থাকতে পারছো না বুঝি? মেঘ থতমত খেয়ে বসে, আমতা আমতা করে বলে, আমি কি সেজন্য বলেছি নাকি? আপনার যেই বড় রুম একা একা ভয় পাচ্ছিলাম তাই আর কি। রুদ্র কিছু না বলে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মেঘ একইভাবে বসে। রুদ্র এগিয়ে আসে, বলে, এভাবে সেজে বসে আছো কেন? দাদি বলেছে তাই। দাদি নিশ্চয়ই আরো অনেক কিছু বলেছে, এই যেমন বাসঘরে বিড়াল মারা। তা বিড়াল মারার কাজ শুরু করি। রুদ্রের এহেন কথায় এক সেকেন্ড বিছানা থেকে নেমে এক কোণায় গিয়ে দাঁড়ায় মেঘ। এই লোকের ঠোঁটকাটা কথায় লজ্জায় পড়ে গেছে বেচারি। এদিকে রুদ্র মেঘের কাণ্ড দেখে হেসে ফেলে, তারপর বিছানায় শুয়ে বলে, গাড়িতে বলেছি, এখনো বলছি, তোমার ব্যাপারে আমার কোনো ফিলিংস নেই। মেঘ ফট করে প্রশ্ন ছড়ে, তো বিয়ে করেছেন কেন? রুদ্র চোখ গরম করে বলে, শিক্ষা দেওয়ার জন্য। মেঘ অবাক হয়ে বলে, কিসের শিক্ষা? তবে রুদ্রের থেকে কোনো উত্তর আসে না। চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে মেঘ সেখানেই দাঁড়িয়ে। সে কি করবে, কোথায় যাবে, কোথায় শোবে ভেবে না পেয়ে রুদ্রকে জিজ্ঞেস করে, শুনুন না, আমি কোথায় ঘুমাবো? রুদ্র কর্কশ গলায় বলে ওঠে, এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তোমাকে সোফায় নয়তো নিচে ঘুমাতে বলবো। আমার যেই খাট সেখানে তুমি আমি শুয়েও আমাদের 4-5টা বাচ্চা কাচ্চাকেও শোয়াতে পারবো। সো ওই পাশে এসে ঘুমালে ঘুমাও, নয়তো দাঁড়িয়ে থাকো। মেঘ চোখ বড় বড় হয়ে যায়। এই লোকের মুখে কি সুন্দর কথা নাই, আবার কখন কি বলে ভেবে চুপচাপ এসে রুদ্রের অন্য পাশে শুয়ে পড়ে। যেই সাংঘাতিক মুখ এই লোকের, কই ভার্সিটিতে কখনোই তো এভাবে কথা বলতে দেখিনি। তখন মুখে ফিল্টার মেরে রাখে বোধহয়। সকালে হঠাৎ পানির ঝাপটায় ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে।
রুদ্র ধরফরিয়ে ঘুম থেকে উঠে পানি কোন দিক থেকে আসলো তা খুঁজতে এদিক ওদিক তাকায়। হঠাৎ নজর আটকায় সামনে ড্রেসিং টেবিলে একটা মেয়ে দাঁড়িয়ে, হলুদ সিল্কের শাড়ি পরা, মাত্রই গোসল করে বেরিয়েছে হয়তো, সদ্য ফোটা পুষ্পের মতো লাগছে। চোখ সরাতে পারছে না সে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লম্বা চুল আবারও ঝাড়া দিতেই রুদ্রের মুখে এসে পানি ছিটিয়ে পড়ে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, মনে মনে আওড়ায় ফুলপরি। মুহূর্তেই আবার চোখ খুলে ফেলে, ভরকে যায় সে। তার ঘরে মেয়ে কই থেকে আসলো? দ্রুত জিজ্ঞেস করে। এই কে? আমার ঘরে কি করছো? এমন প্রশ্নে মেয়েকে চুল ঝাড়া রেখে ঘুরে তাকায়, ভ্রু কুঁচকে বলে, কে মানে? আমি মেঘ। তো তো আমার রুমে কি করছো এত সকালে? কালকে রাতে এখানেই তো ঘুমালাম। ভুলে গেছেন? আপনি কি ঠিক আছেন? এভাবে কাঁপছেন কেন? দেখি জ্বর এলো নাকি? বলেই এগোতে নেয় মেঘ। সাথে সাথে রুদ্র আরো পিছিয়ে যায়, আমতা আমতা করে বলে, না না, আমি ঠিক আছি। বলেই দ্রুত ওয়াশরুমে চলে যায়, দরজা লাগিয়ে একটা দম ছাড়ে। এদিকে মেঘের কিছুই বোধগম্য হলো না। সে তার চুল মুছে বিছানা গুছিয়ে নেয়। ততক্ষণে রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাত মুখ মুছতে মুছতে বলে, এত সকালে গোসল করছো কেন? কোনো কিছুই তো করলাম না। রুদ্রের কথায় থতমত খেয়ে যায় মেঘ, অপ্রস্তুত সুরে বলে, এমনি অস্বস্তি হচ্ছিল তাই গোসল করে ফেলেছি। ও, তাও ভালো। বলেই আবার বিছানায় শুয়ে পড়ে রুদ্র। মাত্র 7টা বাজে, কেউ এসে ডাকেও নি। মেঘের বোরিং লাগছে বিধায় বারান্দার দিকে এগোয়। বারান্দায় আসতেই মনটা ভালো হয়ে যায়। একটা মিনি ছাদও বলা যায়। একপাশে অনেকগুলো ফুলের টব, এর পাশেই একটা দোলনা। মেঘ ধীর পায়ে হেঁটে দোলনায় গিয়ে বসে। সকালের পরিবেশ বেশ উপভোগ করছে সে। হঠাৎ দরজায় নক করার শব্দে ধ্যান ভাঙে, উঠে রুমে প্রবেশ করে। দেখে রুদ্র ঘুমিয়ে গেছে আবার, তাই সে নিজেই দরজা খুলে দেয়। বাহিরে সামিয়া কফি নিয়ে দাঁড়িয়ে। মেঘ তাকে দেখে হালকা হাসে, তবে সামিয়া রাগে চোখে তাকিয়ে আছে। মেঘের চুল ভেজা দেখে আরও রাগ হচ্ছে তার। গম্ভীর কণ্ঠে বলে, রুদ্র ভাইয়ার কফি? মেঘ বলে ওঠে, উনি তো ঘুমাচ্ছে। আচ্ছা দাও, আমি ডেকে দিচ্ছি। বলেই সামিয়ার হাত থেকে কফির মগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। রুদ্রের কাছে এসে তাকে ডাকে কয়েকবার, তবে ওঠার নাম নেই। তাই একটু ঝুঁকে ডাকতে যাবে, অমনি রুদ্র এপাশ থেকে ওপাশ হতে নেয়। সাথে সাথে গরম কফির মগ রুদ্রের হাত লেগে তার উপরেই পড়ে। বেচারা গরম অনুভব করে চিল্লিয়ে দ্রুত উঠে বসে নিজের শরীর ঘষতে লাগে। মেঘ ভোরকে গিয়ে কি করবে না করবে ভেবে বেডের পাশের এক গ্লাস পানি নিয়ে ঢেলে দেয় রুদ্রের বুকের উপর। একে তো গরম কফি ফেলেছে, তার উপর আবার পানি ফেলায় রুদ্র বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। রেগে মেগে মেঘকে দেয় একটা ধমক। ইডিয়েট, কি করছো এসব? সাহস কোথা আমার উপরে গরম কফি ফালাও, আবার পানি? মেঘ ভয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। বেচারাই তো হেল্প করতে গিয়েছিল। রুদ্র আবার হুঙ্কার দিয়ে ওঠে। কানে কথা যায়নি? কফি ফেলেছো কেন? মেঘ কাপা কাপা কণ্ঠে বলে, আপনাকে ডাকতে যেয়েই তো আপনার হাত লেগে পড়ে গেছে। আর গরম কফি পড়ায় জ্বলছিল দেখেই তো আমি ঠান্ডা পানি ঢেলেছি। রুদ্র কিছুক্ষণ আহম্মকের মতো মেঘের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে বাথরুমে যেতে যেতে বলে, স্টুপিড একটা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রুদ্রের বুকের দিকে নজর যায়, লাল হয়ে আছে। মনে মনে নিজেকেই বকে, একটু সাবধানে ধরে রাখলে এমন হতো না। এদিকে মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, আমার বডি সুন্দর, আই নো দ্যাট। মেঘ লজ্জা পেয়ে যায়, চোখ সরিয়ে ফেলে। বেয়াদব ছেলে, আজাইরা কথা বলে। তখনই পিহু এসে ডাকে। মেঘ দরজা খুলতেই বলে, তোদের ডাকছে মা খেতে আসতে। রুদ্র ভেতর থেকে বলে, যা তুই আসে। তারপর রুদ্র রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামে। রুদ্র বড় বড় পা ফেলে আগে আগে গিয়ে বসে পড়ে চেয়ারে। মেঘও আস্তে ধীরে নেমে আসে, কোথায় বসবে ভেবে দাঁড়িয়ে থাকে। তা দেখে পিহু ইশারা করে তার পাশের চেয়ারে বসতে। সবাই প্রায় বসে পড়েছে টেবিলে। আসমা খালা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। মেঘের সাথে সবাই টুকটাক কথা বলেছে। তখনই আগমন ঘটে সাদের। তাকে দেখে এনামুল চৌধুরী বলেন, এত দেরি করলে যে? সে চেয়ার টেনে বসতে বসতে বলে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। আসমা খালা, খাবার দাও। বলেই হঠাৎ পিহুর পাশের সিটে নজর যায়। মেঘকে দেখে সে বলে ওঠে, কিরে পিউ, তোর পাশের এইটা কি? পিহু মুখ ভেঙচে বলে,
এটা রুদ্র ভাইয়ার বউ ওরফে আমার বান্ধবী। ও, তার মানে একই বিয়ে করেছো ভাইয়া? ভাবি কিন্তু হেব্বি সুন্দর। মেঘ মাথা তুলে তাকায় একবার সাদের দিকে, তবে তার তাকানোর ধরন দেখে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। নাস্তা করা শেষে সবাই যেয়ে সোফায় বসে। রুদ্রের মা গম্ভীর কণ্ঠে বলেন, তার নতুন বউয়ের হাতে 1 কাপ চা কি খাওয়া সম্ভব? এহেন কথায় মেঘ সাথে সাথে বলে ওঠে, অবশ্যই মা, এক্ষুনি বানিয়ে আনছি। মেঘ আসমার সাথে রান্নাঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে নিয়ে আসে। একে একে সবাইকে দিয়ে সাদকেও দিতে চায়, তবে সে ইচ্ছে করে মেঘের হাত হালকা ধরে ফেলে। এতে মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দ্রুত সেখান থেকে রুদ্রের দিকে আগ বাড়ায়, তাকে চায়ের কাপ বাড়িয়ে দিতে সে কিছু বলতে যাবে, তার আগে সামিয়া কফি নিয়ে হাজির। রুদ্রকে কফি দিতে দিতে মেঘকে খোঁচা মেরে বলে, তোমার স্বামী যে চা খায় না, জানো না? কেমন বউ তুমি? সামিয়ার কথায় মেঘ চুপসে যায়। তাকে তো বলেনি, জানবে কেমন করে? তখন সামিয়ার মা বলে। সামিয়া কিছু না বলেই নিজের জায়গায় বসে পড়ে। এদিকে মেঘের হাতের চায়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। কিছুক্ষণের মধ্যেই সবাই চা খেয়ে যে যার কাজে চলে যায়। রুদ্র ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে পিহু আজ যায়নি মেঘের সাথে গল্প করবে বলে। পিহুর রুমে বসে আছে মেঘ। পিহু ফাইজলামি করে জিজ্ঞেস করে, কিরে ভাইয়া, তোকে কি কি করেছে শুনি? মেঘ চোখ গরম করে বলে, ছি, লজ্জা করে না বড় ভাইয়ের এসব জানতে চাস?